জীবন মানে শুধুই ছোটা, শরীর জুড়ে ক্লান্তির পরশ। জীবন মানে শুধুই ছোটা, শরীর জুড়ে ক্লান্তির পরশ। মন যখন বইতে না চায়, যেদিকে দু চোখ যায়, যেদিকে দু চোখ যায়, যেদিকে দু চোখ যায়। কাজে কাজে পাগল লোকে স্কুলেতে পড়া রইচা, ওষুধ কিনতে বাইরে গিয়ে সংসার যায় যা। পাগল মনে লাগিয়ে হাওয়া, পথ যখন বন্ধু হতে চায়, বাড়িয়ে দাও তোমার হাত, চলো যেদিকে দু চোখ যায়। পাগল মনে লাগিয়ে হাওয়া, পথ যখন বন্ধু হতে চায়, বাড়িয়ে দাও তোমার হাত, চলো যেদিকে দু চোখ যায়, যেদিকে দু চোখ যায়, যেদিকে দু চোখ যায়। ট্রাভেলিং ইজ পার্ট অফ এডুকেশন, এই কথাটা আমরা সকলেই জানি। বিভিন্ন দেশে বিদেশে ভ্রমণের মাধ্যমে আপনি অনেক কিছু জানতে পারছেন যেটা আপনার অজানা রয়েছে। কিন্তু শুধুই কি এডুকেশন? না, বেড়ানোর মধ্যে একটা অদ্ভুত মেন্টাল পিস লুকিয়ে রয়েছে। অ্যাটলিস্ট আমি তো কোথাও বেড়াতে যাওয়ার কথা জানতে পারলেই ভীষণ আনন্দিত হয়ে উঠি। আর যারা বেড়াতে যেতে পারছেন না, যাদের হাতে ছুটি একদম নেই, তাদের জন্য তো আমাদের এই অনুষ্ঠান। ঘরে বসেই বেড়াতে যাওয়ার আনন্দটা উপভোগ করুন। কোথায় যাবেন, কিভাবে যাবেন, সবটাই তো আমরা তুলে ধরি আপনাদের সামনে। আমরা সাধারণত ঘুরে বেড়াই পাহাড়, সমুদ্র বা জঙ্গলে, কিন্তু এখন আমাদের সফরটা একটু অন্যরকম। চলুন ঘুরে আসি এক অনন্য শিল্প টেরাকোটার গ্রাম পাঁচমুড়াতে। টেরাকোটা হরপ্পা মহেঞ্জোদারোর সময় থেকে এই শিল্পের নিদর্শন দেখতে পাওয়া যায়। এই শিল্পের মাধ্যমে তৎকালীন সময়ের লোকসংস্কৃতির ছবি বা মহাকাব্যের ঘটনাবলী তুলে ধরা হতো, যার নিদর্শন এখনো কিছু মন্দির গাত্রে দেখতে পাওয়া যায়। সূক্ষ্ম সূক্ষ্ম কারুকার্য করা মূর্তিগুলিকে কিভাবে তৈরি করা হয় দেখে নেব রণজয়ের সাথে। আমরা এই মুহূর্তে আছি পাঁচমুড়ায়, আর আপনার চোখের সামনে যে ঘটনাটি আপনি দেখতে পাচ্ছেন ঘটছে, এটি বাংলা তথা ভারতবর্ষের একটা ঐতিহ্যমান শিল্প। এই শিল্পের কোনো জুড়ি মেলা ভার, শুধুমাত্র কিছু মাটির ডেলাকে একসাথে করে জল এবং নিজের হাতের আঙুলের কারুকার্যের সাহায্যে সুন্দর সুন্দর জিনিস হয়ে যাচ্ছে। অ্যাটলিস্ট যদি ঘোরাতেই পারি তাতেই নিজেকে ধন্য মনে করবো আর কি। বাংলার এই ঐতিহ্যমণ্ডিত শিল্প টেরাকোটা শিল্প আমরা যতটুকু পারলাম আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। দেখি আরো কিছু আপনাদের মনোরঞ্জন করাতে পারে কিনা। দেখে আমরা আবার ফিরে যাচ্ছি বিষ্ণুপুরের দিকে, সেখানে আরো কয়েকটি দেখার জিনিস বাকি রয়ে গেছে। আমরা যারা নেচার ভালোবাসি, যারা আমরা ঘুরতে ভালোবাসি, তো একটু তো পাগল হই। তো সেরকমই আমি হট করে একটু পাগলামি করছি। আমি আমার ড্রাইভার দাদার কাছ থেকে গাড়িটি নিয়ে আমি বললাম, চলো আমিই চালাই, তোমাকে একটু রেঞ্জ দিই, তুমি তো অনেকক্ষণ ধরে আমাদের ঘোরাচ্ছো, এবার আমি তোমাদেরকে একটু ঘোরাই।
যেমন আমি আপনাদেরকে ঘোরাই তেমনি ড্রাইভার দাদাকে নিয়ে এবার ঘুরতে বেরিয়েছি। সঙ্গে রয়েছে আমার ক্যামেরাম্যান দাদা এবং সিদ্ধার্থ দা এবং আমাদের প্রোডাকশনের লোক। তো আমরা এখন চলেছি পাথর দরজার দিকে। ল্যাটেরাইট পাথরে তৈরি ছোট তোরণদ্বারটি পেরিয়ে মূল ফটকটিতে পৌঁছতে হয়। আমরা এখন দাঁড়িয়ে আছি সেই প্রসিদ্ধশালী পাথর দরজার সামনে, যেটা কথিত আছে সেটা নাকি বিষ্ণুপুরের এন্ট্রান্স। সেই সময় একমাত্র এই ফটক দিয়েই বিষ্ণুপুর শহরে প্রবেশ করতে হতো। প্রবেশদ্বারের দেওয়ালে যে গর্তগুলো দেখা যাচ্ছে তার পিছন দিক থেকে মল্ল রাজাদের সৈন্যরা শত্রুদের আক্রমণ প্রতিহত করত। আজকের দিনে এটার ঐতিহাসিক মূল্য অনেক, সেটা আমরা সবাই জানি, কিন্তু আমি শুধু বলতে চাই এটাই যে এটা মানে তখনকার দিনেও কি টেকনোলজি ইউজ করা হতো যাতে সেই সময়কার বানানো একটা এরকম ঐতিহাসিক জিনিস এখনো ঠিক অতটাই মজবুত এবং অতটাই জোরালো। পাথর দরজা থেকে প্রায় 120 মিটারের দূরত্বে এই জোরবাংলো। 51তম মল্লরাজ রঘুনাথ সিংহ 1655 খ্রিস্টাব্দে এটি নির্মাণ করান। দুটি চালার সংযুক্তিতে গঠিত 4 চালার শিখরযুক্ত এই জোরবাংলো। মন্দিরের গায়ে সেই সময়কার সামাজিক জীবনযাত্রা, রামায়ণ, মহাভারতের কৃষ্ণলীলা টেরাকোটার মধ্যে দিয়ে ফুটে উঠেছে। কালের নিয়মে ক্ষয় হলেও শিল্পীদের নিপুণতার ছাপ এখনও স্পষ্ট বোঝা যায়। জোরবাংলো থেকেই দেখা যায় শ্রী শ্রী মিন্ময়ী মায়ের মন্দির। মাত্র 50 মিটারের দূরত্বে এই মন্দির। ইংরেজি 997 সাল বিষ্ণুপুরের মল্লরাজ জগৎ মল্ল গভীর জঙ্গলে পথ হারিয়ে ফেলে। পথ হারিয়ে অসহায় অবস্থায় ভাবতে থাকে কিভাবে বেঁচে থাকবেন, কিভাবে খুঁজে পাবেন পথ। সেই সময় দেবী মৃন্ময়ী মায়ের স্বপ্নাদেশ পান। সেই স্বপ্নাদেশ পেয়ে রাজা জগৎ মল্ল ইংরেজি 997 খ্রিস্টাব্দে এই মৃন্ময়ী মায়ের মন্দির প্রতিষ্ঠা করেন। বাংলাদেশে সর্বপ্রথম রাজবাড়ি দুর্গাপুজো বলতে গেলে এই মা মৃন্ময়ী মায়ের মূর্তি বা দুর্গাপুজোর কথাই বোঝা যায়। পুরোহিতের কাছ থেকে জানা গেল বহু পূর্বে এখানে নরবলি হতো, কিন্তু রাজারা যখন থেকে বৈষ্ণব ধর্মে দীক্ষিত হন তখন থেকেই নরবলি বন্ধ হয়ে যায়। মায়ের মূর্তি গঙ্গা মাটি কুশ দিয়ে তৈরি, কখনোই বিসর্জন করা হয় না। এই সেই মুচ্ছার পাহাড় যেখানে অষ্টমীর সন্ধি পুজোর সময় কামান দাগানো হয় লক্ষাধিক মানুষের সমাগমে। এই মা মৃন্ময়ী একটি অলৌকিক কাহিনী আজও শোনা যায়। প্রত্যেক বছর দুর্গাপুজোর মহা অষ্টমীর সন্ধিক্ষণের সময় একটি কাঁসার বগিতে অর্থাৎ থালাতে সিঁদুর দেওয়া থাকে। সন্ধি পুজোর সময় যখন সবাই মা আবাহনে মেতে ওঠে চারিদিক, তখন
শোনা যায় মা দুর্গার পায়ের ছাপ দেখা যায় আজও এখনো। এখন আমরা যেদিকে চলেছি আপনি দেখতেই পাচ্ছেন অসাধারণ সুন্দর পরিবেশ, দুদিক থেকে ঘন জঙ্গল, এবং আমরা এখানে ঢোকার সময় এটাও শুনেছি এখানে নাকি হাতি আছে। আমরা যাচ্ছি বিষ্ণুপুর স্টেশন থেকে 5 কিলোমিটার দূরের পরিত্যক্ত বিমানবন্দরে। এই রাস্তাটিই ছিল কোনো এক সময়ের সেই বিমানবন্দরের রানওয়ে। বাসুদেবপুরের গভীর জঙ্গলের মধ্যে অবস্থিত ব্রিটিশ আমলে নির্মিত ও কর্মব্যস্ত এই যুদ্ধ বিমান ঘাঁটিটি এখন পরিত্যক্ত ও অবহেলিত। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বাসুদেবপুরের জঙ্গলে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশরা অস্ত্র এবং খাবার সংরক্ষণের জন্য এইখানে একটি আর্মি ক্যাম্প বসান। আমি ঠিক যে জায়গাটায় এখন দাঁড়িয়ে আছি সেইখানে প্লেন ল্যান্ড করত। বাসুদেবপুরের গভীর জঙ্গলের মধ্যে অবস্থিত ব্রিটিশ আমলে নির্মিত ও কর্মব্যস্ত এই যুদ্ধ বিমান ঘাঁটিটি এখন পরিত্যক্ত ও অবহেলিত। ব্রিটিশরা এ দেশ ছেড়ে যাওয়ার পর এই ঘাঁটি ব্যবহৃত হয়নি। রানওয়ের ভগ্ন দশা ও চতুর্দিকের আগাছা তারই প্রমাণ দেয়। দেখে নেব বালুচুরি শাড়ি কিভাবে তৈরি হয়, দেখাবে রণজয়। আমি এই মুহূর্তে বসে রয়েছি, সত্যি বলতে গেলে আমার গর্ব হচ্ছে, বাংলার নিজস্ব শিল্প তার ঘরানায়। আমরা এখন আপনাদেরকে নিয়ে এসেছি বালুচুরি শিল্পর ঘরানাতে। এই সম্পর্কে বলতে গেলে কয়েকটি কথা আমাকে বলতেই হয়। যেমন এখানকার মানে বিষ্ণুপুরের কোনো একজন মানে কথিত আছে কোনো একজন শিল্পী কয়েকশো বছর আগে নাকি তিনি মুর্শিদাবাদে গিয়েছিলেন এবং সেখান থেকে বালুচুরি শিল্প দেখে অনুপ্রাণিত হন। তারপরে এসে বিষ্ণুপুরে এই বালুচুরি শিল্পের উনি প্রসার ঘটান। তাঁতিরা তাদের কঠোর পরিশ্রমের মাধ্যমে শাড়ি তৈরি করছেন, বিভিন্ন সুতো তৈরি করছেন, এবং কিভাবে সেগুলো তৈরি হচ্ছে, কিভাবে সেগুলো প্রসেসিং হচ্ছে, সেগুলো সব আপনাদের দেখাবো। আসুন। আমরা এখন এই মুহূর্তে বসে আছি একজন এই তাঁতি ঘরানার একজন তাঁতির সাথে। তার বয়স খুবই অল্প, কিন্তু তিনি আমাদের এখন সমস্ত ব্যাপারটা সম্পর্কে অবগত করবেন, যেটা আমরা আপনাদের কাছে পৌঁছে দেবো। আপনার নাম? আপনি নিশ্চয়ই অনেক ছোটোবেলা থেকে এগুলো দেখছেন, সেই সম্পর্কে যদি মানে আমাদের একটু বলেন। এটা প্রথমে হচ্ছে যে শাড়িটা সুতোটা আছে, একটা হচ্ছে আমার মালদার থেকে, আর একটা আছে ব্যাঙ্গালোর থেকে। এটা সুতোটা দুটো ইয়ে আছে, একটা টানা বলে একটা পুরানো। যেটা পুরানো বলছে সেটা আসছে মালদার থেকে, আর যেটা হচ্ছে আমরা টানা বলছে সেটা আসছে ব্যাঙ্গালোর থেকে। আচ্ছা, কাঁচা সুতোটা ওখান থেকে আসে, রংটা এখানে প্রসেসিং হচ্ছে, সুতোটা বাইরের থেকে আসছে। আচ্ছা, পুরো প্রসেসিংটা বিষ্ণুপুরে হচ্ছে। এরপরে যখন শাড়ি সুতোটা রং হচ্ছে, রং করার পর বাড়ির মহিলারা এটা 3টে সুতোকে পাক দিয়ে আবার এই জায়গাতে ললিটা পাকানো হচ্ছে, এটাকে ললি বলছে। আচ্ছা, ঠিক আছে। ললির থেকে যাচ্ছে আপনার ওই যে বুনছে, ওকে হচ্ছে আমরা পানিদার বলি। ঠিক আছে, ও শাড়িটা বুনছে। এবার দুজন বোনে 4 ঘন্টা করে 8 ঘন্টা ডিউটি থাকে, মাঝে আর একটা ছেলে থাকে। সেই ছেলেটা ওই সাইডের বুটোগুলো গলায়, যেটা হচ্ছে ছবিগুলো হয় সেগুলোকে বুটো বলে, আর আঁচলে যেগুলো হয় সেগুলোকে ডিজাইনের নকশা বলছে। এই নকশাটা করছে একটা আলাদা লোক আছে, সে বোর্ড পেন্টিং আছে, এগুলো হচ্ছে বোর্ড। এগুলো বোর্ড বলছে। এগুলোকে ওই তত্ত্ব করে কাটে গুঁড়োতে দিয়ে কাটার পরে এগুলো হচ্ছে আবার একজন আছে, সে দড়ি দিয়ে বাঁধে। সেটা একটা আলাদা লেবার আছে, সে তার লেগে মজুরি আলাদা পায়, যে কাটছে সে আলাদা মজুরি পায়। বাড়ির যে মহিলারা যে সুতোটা গুটাচ্ছে তারাও একটা সামথিং পয়সা পাচ্ছে। এই পেছনের যে সুতোটা গুটানো হচ্ছে তারও একটা আলাদা লেবার আছে, সেও এই সুতোটা গুটাচ্ছে। টোটালি এটার মধ্যে জড়িয়ে আছে মোটামুটি একটা শাড়ি তৈরি করতে 10-12 জন শাড়িটার মধ্যে যুক্ত আছে। আচ্ছা, এই মেশিনটার কি ফরম্যাট আছে? এগুলো এগুলো হচ্ছে বালি। এটাকে এই জাংটা দেওয়ার লেগে এই যে এটা টাঙানো আছে না, এটাকে ফুলপাড় বলছে। এটা ফুলপাড়। আর এই রানী কালারটা আছে, এটা জমিন।
আর এই নেভি ব্লুটা আছে এটা মিনা, এটাকে মিনে বলছে, এটাও রেশম। আর এইটাতে লরিটাতে যেটা গুড়ানো হচ্ছে এটা রেশমটা গুড়ানো, এটা ফামালি। এটার রপ্তানি কোথায় কোথায় হয়? এটা রপ্তানি সারা ভারতবর্ষ। সারা ভারতবর্ষে, এবং ভারতবর্ষের বাইরে সেখানেও কি হয়? হ্যাঁ হয়। নকশার কথা বললে সেই নকশাটা কিসের নকশা? নকশাটা হচ্ছে আমাদের পৌরাণিক মহাভারত রামায়ণ আদিবাসী যে বোনা হচ্ছে, ওইটা হচ্ছে যে আপনার ওই নকশাটা এটাতে করা আছে, এই পাটাটাতে উপরে মেশিন আছে, মেশিনটা যখনই পা দিয়ে দাবাচ্ছে এই যে সুতোগুলো উঠছে সাথে সাথে ডিজাইনটা হয়ে যাচ্ছে। আর যখনই একটা করে সুতো ঘামাচ্ছে তখনই একটা করে ডিজাইন চলে আসছে। আমরা কথা বললাম রাজুদার সঙ্গে। রাজুদাকে অসংখ্য ধন্যবাদ যে আমাদের এতটা সাহায্য করলেন, সময় দিলেন। যাই হোক, আমরা দেখলাম শিল্প, বাংলার শিল্প, তার ঐতিহ্য এবং তার কারুকার্য। কোথাও পাহাড়, কোথাও গাছ, কোথাও বা নদী, কোথাও বা জল, সব মিলিয়ে বলতে পারি বিষ্ণুপুর সত্যি একটি মনোমুগ্ধকর স্থল। যা বলার, যা দেখানোর, যা দেখার সব আমি দেখেছি, আর আমার চোখ দিয়ে দেখানোর চেষ্টা করেছি আপনাদের। কলকাতা থেকে বিষ্ণুপুরের দূরত্ব ট্রেন পথে 201 কিমি ও সড়ক পথে 151 কিমি। বাঁকুড়া জেলা ভ্রমণের জন্য কলকাতা বা তার পার্শ্ববর্তী অঞ্চলের বাসিন্দাদের সুবিধা হবে বিকেলের দিকে ট্রেনে বা বাসে বিষ্ণুপুরে পৌঁছানো। রাত্রে বিষ্ণুপুর পৌঁছে হোটেলে বা লজে বিশ্রাম নিন। পরবর্তী দুদিনে স্থানীয় পরিবহনের সাহায্যে বিষ্ণুপুরে রাসমঞ্চ, লালবাঁধ, মিউজিয়াম, গুমগড়, পাঁচচূড়া, জোরবাংলো, মা মৃন্ময়ী, গড়দরজা, মদনমোহন, দলমাদল কামান, ছিন্ন মস্তা, কালাচাঁদ সহ উল্লেখযোগ্য মন্দিরগুলো দেখে নিন। তৃতীয় দিনে 75 কিলোমিটার দূরে ঘুরে নিন মুকুটমণিপুর। কাছেই রয়েছে রানীবাঁধ, আর একটু এগোলেই ঝিলিমিলি। দেখার পর ফিরে আসুন বাঁকুড়ায়। রাত্রে বাঁকুড়া শহরের হোটেলে ঘুমানোর পর পরের দিন শুশুনিয়া পাহাড় দেখে দুপুরে হোটেলে ফিরে আসুন। ব্যাগপত্র নিয়ে দুপুর 3টেয় বাঁকুড়া স্টেশনে ধরুন আরণ্যক এক্সপ্রেস, অথবা বিকেল 5টায় রূপসী বাংলা এক্সপ্রেস। ফিরে আসুন হাওড়ায় বা বাঁকুড়া শহর থেকে বাসে ধর্মতলায়। তাহলে ঘরের ছেলে ঘরে ফিরবে এবং আমি ফিরে যাব আমার শহর কলকাতা। এবং আপনাদেরকে অবশ্যই বলবো বিষ্ণুপুরে আসুন, মুকুটমণিপুরে আসুন, বাঁকুড়া জেলার এই সমস্ত জায়গাগুলোতে একটিবারের জন্য আসুন, আপনারা মজা করবেন। কিন্তু ফিরে গেলেই ওই যে বলে না যে যেখানে শেষ সেখানেই নতুন কিছু শুরু হওয়ার কথা লেখা থাকে, ঠিক সেরকমই অন্য আর একটি নতুন জায়গা, নতুন পরিবেশ এবং নতুন আমি। দেখা হচ্ছে পরের এপিসোডে অন্য কোনো জায়গায়। টাটা। কাছে বা দূরে যেখানেই হোক, সেখানে যদি গ্রিনারি থাকে, মাথার ওপর খোলা আকাশ বা পায়ের নিচে মাটির রাস্তা, নাকে যেখানে পোড়া মোবিলের গন্ধ আসে না, দূষিত ধোঁয়ায় চোখ জ্বালা করে না, বা দৃষ্টি যেখানে কংক্রিটে প্রতিহত হয় না, তবে মন আপনা হতে কেমন যেন ভালো হয়ে ওঠে, হারিয়ে যাবার ইচ্ছে হয় আরও দূরে, অনেক দূরে। আপনিও ঘুরুন আমাদের সাথে। চিঠি লিখুন আপনার প্রিয় স্থানের বিশদ বিবরণ জানিয়ে। আপনিও হয়ে যান অনুষ্ঠানের লোকাল গাইড। আমাদের ইমেল আইডি যেদিকে দুচোখ যায় @rediffmail.com। তাহলে আমি তোমাদের চিঠি বা মেলের অপেক্ষায় রইলাম। ভালো থেকো, আবার হাজির হয়ে যাব আগামী সপ্তাহে। যেদিকে দু চোখ যায়।